নেই। এখানে আমরা গত ১৭ মাসে যেটা দেখেছি পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা অন্য যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি দ্য পলিটিশিয়ানস যখনই কোনো মবের কবলে পড়েছেন, তো সেখানে তাদের সবাইকে মবের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। তো ওটাকে একটা রিভোল্ট করে একটা নতুন যে বিধি ব্যবস্থা সেটা করার জন্য যে স্ট্যাবিলিটি দরকার এটা এখনো গত ১৭ মাসে আসেনি। ফলে নির্বাচন যদি স্বাভাবিকভাবে হয়ে যায়, ভোট কেন্দ্রে সবাই আসে, স্বাধীন মতো ভোট দেয় এবং ভোটাররা রাজনৈতিক দলগুলো নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে নেয়, সেক্ষেত্রে একটা সুন্দর নির্বাচন হতে পারে, ভোটার উপস্থিতি যাই হোক না কেন। কিন্তু এটার সম্ভাবনা 1%। বাকি 99% সম্ভাবনা হলো যে প্রত্যেকটা মানুষ তার প্রতিপক্ষের উপর হিংসা দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, স্বার্থটা নিজের দিকে আনতে চাচ্ছে এবং যে কোনো মূল্যে সেই ভোটে জয়লাভ করতে চাচ্ছে। তো এর ফলে হয় কি, যেখানে যেখানে ধরেন গত এই তফসিল ঘোষণা করার পর গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, একটা জায়গাতেও বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন উদাহরণ সৃষ্টি করে এরকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত তারা নিতে পারেনি। যেটা দেখে দ্বিতীয়বার কোনো মানে অন্যায় করতে সাহস পাবে না। এখানে ইলেকশন কমিশন শোকজ করছে, জেলা থেকে বিভিন্ন চিঠি ইস্যু করছে, তারপরে সেনাবাহিনী মাঠে দাঁড়িয়ে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না, বা যারা এই অকারেন্স ঘটাচ্ছে, যেমন ধরুন শেরপুর থেকে শুরু করে তিনটি জেলাতে যে পরপর মারামারি হলো, তো এর ফলে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ধরা হয়েছে, তারপরে শেষে ভোটারদের মধ্যে একটা স্বস্তি আসছে, এরকম খবর আমি বাংলাদেশে এখন পর্যন্ত পাইনি। সো ইটস এ হিউজ প্রবলেম টিল নাও, আজকের দিন পর্যন্ত। এরপর হলো যে যেগুলো ঘটে যাচ্ছে প্রতিদিন একেবারে অপ্রত্যাশিত, যেমন আলী রিয়াজ সাহেব হঠাৎ করে ঘোষণা দিলেন যে না, শফিক সাহেব ঘোষণা দিলেন যে ফল ঘোষণা করতে কয়েকদিন দেরি হবে। এটা তো আমরা আসলে আশা করিনি। এর কারণে আমাদের দেশের ট্রেডিশন হলো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, রাত্রি ৯টা হোক ১০টা হোক, সেই ভোট কেন্দ্র থেকে একটা ফল ঘোষণা করা হবে, সবাই স্বাক্ষর দেবেন সেখানে। এরপর এই ফলটা চলে যাবে উপজেলাতে, উপজেলা টিওনো সাহেব তার উপজেলাতে যে কালেকশন হয়েছে তার একটা ঘোষণা দেবেন, এটা রাত্রি ১১টা ১২টা বেজে যায়, কখনো 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 রাত্রি ২টো বেজে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষণা না দেয় বা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ঘোষণা না দেয়, ওখান থেকে লোক কিন্তু ছাড়ে না। অর্থাৎ উপজেলার চত্বরে অন্তত পক্ষে ৩০-৪০ হাজার লোক দাঁড়িয়ে থাকে, ভোট কেন্দ্রে ৪-৫ হাজার লোক দাঁড়িয়ে থাকে। এরপরে এইটা চলে যায় জেলা রিটার্নিং অফিসারের কাছে, জেলা রিটার্নিং অফিসার আর একটা ঘোষণা দেয়। তো এভাবে একটা ট্রেডিশন, তো সেখানে আপনি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোট ফলাফল ঘোষণা না করে যে করে এলাকা ছাড়তে পারবেন না। কোনো টিওনো অফিস যে রাত্রির মধ্যে ভোটের ফলাফল ঘোষণা না করে তিনি উপজেলায় থাকতে পারবেন না। এই বাস্তবতাটা হলো যে আমাদের প্রেস সচিব তিনি জানেন না, অথবা তিনি মনে করছেন যে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা ভয় রয়ে গেছে ভোটের দিন পর্যন্ত, যদি সরকার ওটা বাস্তবায়ন করতে চায়। দ্বিতীয় যে থ্রেডটা নতুন করে শুরু হলো সেটা হলো আলী রিয়াজ সাহেব যেটা বলে ফেললেন যে নির্বাচনের পরে এটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, সাংবিধানিক অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। তারপর সেটা জুলাই সনদ পাশ করবে এবং এই কাজ করতে করতে সবাই ধারণা করছে ৬ মাস সময় লাগতে পারে। বিশ্বাস করেন, ১২ তারিখে যদি ইলেকশন হয়ে যায়, ১৩ তারিখে আনলাকি ১৩ তারিখের মধ্যে যদি ফলাফল ঘোষণা করতে গড়িমসি হয়, বা এই যে আলী রিয়াজ সাহেব যে কথা বলছেন ওটা যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে, ১৩ তারিখে দেখবেন ঢাকা শহর যারা বিজয়ী হয়েছেন লোকে লোকারণ্য হয়ে যাবে, এবং ১৩ তারিখ দুপুরের মধ্যে মানে যারা বিজয়ী হয়েছেন তাদের ইচ্ছা মতো মানে সরকার গঠন করা, শপথ পাঠ করানো, এভরিথিং, মানে ১৪ তারিখে কেউ যাবে না। তো ১৩ তারিখে যে কি হবে উই ডু নট নো। ইভেন ১২ তারিখে যে কি হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। যেটা বললাম শফিক সাহেবের ওই থিওরি, ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হবে। আবার ১৩ তারিখে ঘোষণা করা হলো, কিন্তু আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন ওটা বাস্তবায়ন করার চেষ্টা করলে ১৩ তারিখে সেটা কি হবে উই ডু নট নো। আবার দেখুন, এই যে নির্বাচনের আগে আজকের দিনটিতে যদি ধরেন সারা ঢাকা শহর উত্তাল, কি জন্য? আমিরে জামাত তিনি মহিলাদের বিরুদ্ধে, কর্মজীবী মহিলাদের বিরুদ্ধে তিনি কি এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়েছেন। সত্য মিথ্যা পরের বিষয়, এটা নিয়ে এখন সারা দেশ উত্তাল, এবং জামাত ভীষণ রকম অপমান বোধ করছে এবং তারা মনে করছে যে এই কাজগুলো প্রি প্ল্যান, তাদের আমিরকে ছোট করার জন্য এই কাজ করা হয়েছে। আমি একটা ভিডিও করব, আপনার এখানে বলে যাচ্ছি ইন্ডিকেশন, আমি নিজে আলাদা করব। তখন কি করবে জামাত, তো অনলাইনে আরও স্ট্রং, তারা চেষ্টা করবে তারেক রহমান সাহেবের পেজ হ্যাক করার জন্য,
বিএনপির পেজ হ্যাক করার জন্য, বিএনপির মির্জা ফখরুল সাহেবের পেজ হ্যাক করার জন্য, এবং সেখানে এরকম একটা গুজব ছড়িয়ে দেবে। ফলে মানে যা কিছু হচ্ছে এভরি ডে, এভরি আওয়ার, এভরি মিনিট অ্যান্ড এভরি সেকেন্ড অদ্ভুত অদ্ভুত সব ঘটনা বাংলাদেশে ঘটছে। ফলে এখানে সুন্দর একটা নির্বাচন হবে না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, সুন্দর একটা নির্বাচনের পরে ফলাফল ভালো হবে তাও বলা যাচ্ছে না, ফলাফলের পর যে সরকার ক্ষমতায় আসবে সে এই গত 17 মাসের জঞ্জাল, আওয়ামী লীগ সরকারের 15 বছরের জঞ্জাল সবগুলো মাথায় নিয়ে দেশকে একটা দুধ আর নহরের দেশে পরিণত করবে, জান্নাতের টুকরো বানিয়ে দিবে। আমার কাছে যতটুকু আমার সেন্স আছে, সিভিক সেন্স আছে, আমি এখানে আসলে ওইরকম কিছু দেখছি না। মানে কিন্তু আপনার কোনো সমীকরণে আপনার মনে হয় না যে এই যে ধরুন যেসব বিরোধ সহিংসতা দেখছি, এমনকি ধরেন শেরপুরের ঘটনাটা বললেন, মাথা থেতলে জামায়াতের কর্মীকে মেরে ফেলা হলো, মানে ব্যাপক সহিংসতা দেখছি, কিংবা ধরেন আপনি এই যে বলছেন যে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, এখন হয়তো বিএনপির নেতার হবে, কিন্তু এমন কোন সমীকরণ আপনার মাথায় আসে না যে এটা একটা মানে মানে এটা একটা অভিনয় হতে পারে, বা এটাও একটা সাজানো গোছানো ব্যাপার হতে পারে? 13 তারিখ আসলে ভাগাভাগির একটা সরকার গঠিত হবে, যেটাকে বিপ্লবের সরকার অনেকে বলছেন, যেখানে ইউনূস সরকারের ভাগ থাকবে, এনসিপির ভাগ থাকবে, বিএনপির ভাগ থাকবে, জামায়াতের ভাগ থাকবে। সেটা হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? মানে সেটা ভাবলে তো অনেক কিছু হয়তো হয়ে যাবে বলে বোধ করা যায়। প্রথমত হলো যে এখন কোনো কিছু খুব স্ট্রংলি বলা যাচ্ছে না যে এটাই হবে আর এটা হবে না। যেহেতু 14, 18, 24 তিনটি নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচন অনৈতিক, অনিয়মে ভরা, এবং ওই নির্বাচনে এমন কিছু ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়িত হয়েছে। তো সেক্ষেত্রে সেই 3 নির্বাচনের যারা অভিজ্ঞতা সম্পন্ন দুষ্ট লোক তারা তো এখনো প্রশাসনে আছে। আপনি জানেন যে নবনীতা, পৃথিবীতে মানুষ ভালো কাজগুলো মনে রাখে না এবং ভালো কাজগুলো প্র্যাকটিস করতে চায় না, এগুলো প্রতি মুহূর্তে রেওয়াজ করতে হয়। কিন্তু মন্দ কাজ আজ থেকে ধরেন 5,000 বছর আগে, সেই কবে মহাভারতের যুগে সেই দ্রৌপদী কী করেছেন, শকুনি মামা কী করেছেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো এখনো পর্যন্ত কিন্তু রাজনীতিতে ব্যাপকভাবে প্রচলিত হয়। তো ভালো কিছু অতীতে ঘটেছে সেটা অনুসরণ করা হবে, এটা কেউ করছে না, বরং অতীতে যে মন্দ কাজগুলো করা হয়েছে, নির্বাচনের ফল ম্যানিপুলেশন করা, ভোট ছাড়াই একটা রেজাল্ট শিট তৈরি করা, আবার রেজাল্ট শিট যেভাবে হলো সেটার সঙ্গে সামঞ্জস্য না করে একটা ঘোষণা দেওয়া, এই আশঙ্কা বাংলাদেশে আছে, প্রচণ্ড বাংলাদেশে আছে। এবং যারা বিভিন্ন এলাকাতে প্রার্থী, বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, যারা ভদ্রলোক, মানে দুষ্ট বুদ্ধি তেমন একটা নেই, সব দলে তো ভদ্রলোক আছে, তারা বারবার পুলিশের দিকে তাকাচ্ছে, মিলিটারির দিকে তাকাচ্ছে, এবং যেখানে চোখ গোল গোল দেখছে, লাল লাল চোখ দেখছে, তাদের ভয় লাগছে। আমাকে কয়েকজন টেলিফোন করে, সিনিয়র যারা সিটিজেন প্লাস সিনিয়র যাকে পলিটিশিয়ান, যারা এই নির্বাচনে দাঁড়িয়েছেন, তারপর শেষে মন্ত্রী, এমপি হলে মন্ত্রীও হবেন, তো তাদের বক্তব্য হলো যে লক্ষণ তো ভালো দেখছি না, কারোর মধ্যে কোনো কোঅপারেটিভ দেখছি না। আগে তো নির্বাচন করেছি, তো প্রত্যেকটা বাহিনী, প্রশাসন, তারা যেভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতেন, কোঅপারেটিভ ছিলেন, সমস্যা নিয়ে বলে সমস্যাগুলো সমাধান করতেন, আর এখন মানে হা করে দাঁড়িয়ে থাকছে, আর কোনো কথাবার্তা শুনছে না, কোঅপারেশন করছে না, বরং যদি একটু বেশি কথাবার্তা বলছি বিরক্ত হচ্ছে। আর এই মুহূর্তে এত বিরক্ত হচ্ছে যে আমরা তাদের সঙ্গে কোনো কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে যেতে পারছি না। তো এটা কিন্তু এমন একজন লোক বলছে, আমি নাম বলবো না, যেটা বাংলাদেশে খুবই এমিনেন্ট একজন পলিটিশিয়ান বলেছেন আজকে, যে আপনার সাথে শো করার আগে। তো এটা তো ভালো লক্ষণ না। উনার মতো একজন লোক যিনি নির্ঘাত মন্ত্রী হবেন, এখন উপজেলাতে যদি একজন ওসি থাকেন, একজন টিওনো থাকেন, বা একজন সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের কর্মকর্তা থাকেন, তো এই ধরনের কর্মকর্তারা সাধারণত স্যালুট এই সময় নির্বাচন আগে না দিলেও স্যার সম্বোধন করবেন, সম্মান দেখাবেন, এটা আমরাও পেয়েছি। কিন্তু সেটা না করে চোখ গোল গোল করছেন, সাহায্য সহযোগিতা করছেন না, মানে এটা তো আমার কাছে ঠিক ভালো মনে হচ্ছে না। এবং সেই দিক থেকে আপনি যেটা বললেন যে মানে ভাই ওইরকম এটা একটা কিসের লক্ষণ? মানে ইউনূস সরকারই থেকে যাবেন? এরা জানেন যে নতুন করে কেউ এমপি হলেও তারা শেষ পর্যন্ত সাংবিধানিক পরিষদের সদস্য হবেন, কাজে এত সারসার করার দরকার নাই। মানে প্রশাসন কেন রাজনীতিবিদদের গুরুত্ব দেবেন না নির্বাচনের আগে? এখানে হয় কি, সব প্রশাসন যে গুরুত্ব দিচ্ছে না, নট লাইক দ্যাট। কিছু প্রশাসন বিএনপি হয়ে গেছে, কিছু প্রশাসন জামাত হয়ে গেছে, আবার কিছু প্রশাসন এখানে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী হয়ে গেছে। তার ভাবসবই আলাদা হয়ে গেছে এই সময়টাতে। কেউ ম্যাজিস্ট্রেট হওয়ার চেষ্টা করছেন, কেউ কর্নেল হওয়ার চেষ্টা করছেন, এরকম একটা ভাবসাব।
এখানে যে ব্যাপার হলো কি, সমস্ত সম্ভাবনাগুলোকে এবং আতঙ্কগুলোকে একত্র আলু ভর্তা করে প্রত্যেকটা মানুষই সেই ভর্তাটাকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করছে। তো এই যে একটা কাড়াকাড়ি, প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাকি যে 10 দিন আছে সেই 10 দিন কাড়াকাড়ি করে যাবে। এখন জানেন যে যখন মানুষ খুব বেশি কাড়াকাড়ি করে, আপনি মনে করেন যে নবনীতা এটা আপনার অধিকার, ইউ আর এন্টাইটেল টু গেট ইট, আর প্রতিপক্ষের কোনো অধিকারের দিকে আপনার কোনো তাকানো নেই, ফলে পুরো জিনিসটা আপনার দিকে কবজা করতে চাচ্ছেন। আর প্রতিপক্ষ মনে করছে যে হু ইজ শি, সে কি, আমি সব, সে 80 বছর বয়স হয়েছে তাতে কি হয়েছে, আমার বয়স 30 বছর হয়েছে তাতে কি হয়েছে, আমি সব। এখন প্রত্যেকটা জায়গাতে মানে রাজনীতির যে স্বাভাবিক ভব্যতা, আজ দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় গালাগাল করছে মির্জা আব্বাসকে, এটা তো রাজনীতির স্বাভাবিক ভাষা নয়। কিংবা তারেক রহমান সাহেবকে যেভাবে সাদিক কায়ুম গালাগালি করছেন, এটা তো আমাদের দেশের রাজনীতির ভাষা নয়। ইভেন আমরা এরশাদ সাহেবকে এই কথা বলিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এখন এই যে কথাগুলো বলা হচ্ছে, বলা হওয়ার কারণ হলো যে আমাদের সবারই গলা বড় হয়ে গেছে, হাত বড় হয়ে গেছে, লোভ লালসা বড় হয়ে গেছে। এখন এই জিনিসগুলো 12 তারিখে এবং 13 তারিখে এই দুটো দিন কিভাবে অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, কিভাবে রেজাল্ট তৈরি করে আমরা জানি না। কিন্তু আমার যেটা সিক্স সেন্স বলছে যে এখানে কোনো কিছুই কারো হাতে নিয়ন্ত্রিত নয়। সবাই কি যেন অদৃশ্য একটা পুতুলের মতো সবাই নাচছে। এখন সে কি তার নফস দ্বারা তাকে নাচানো হচ্ছে, লোভ দ্বারা নাচানো হচ্ছে, নাকি বিদেশি শক্তি, নাকি দেশি শক্তি, উই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই সাজানো গোছানো একটা অভিনয় করছেন রঙ্গমঞ্চে। মানে যে দাপট দেখাচ্ছে তার দাপটটা নিজের নয়, যে কথা বলছে কথাগুলো নিজের নয়, বা সে যে স্বপ্ন দেখাচ্ছে তাও নিজের নয়। কোনো কিছুর সঙ্গে বাস্তবতার আমি কোনো মিল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে রঙ্গমঞ্চের পেছনে হয়তো ঠিক হয়ে গেছেন যে কে প্রধানমন্ত্রী হবেন, কে উপপ্রধানমন্ত্রী হবেন, কে প্রেসিডেন্ট হবেন। এবং সম্প্রতি এক জরিপে বলা হয়েছে 47% মানুষ বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানই কি প্রধানমন্ত্রী হচ্ছেন? আর জামায়াতের আমিরকে নিয়ে আল জাজিরার ইন্টারভিউ এর পর থেকে যে আলাপ শুরু হলো জামায়াতে ইসলামীর রাজনীতিকে নিয়ে, এবং এরপরই এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস দিয়ে, মানুষ এত বিস্মিত কেন? মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো মানে ধর্মের বিধান অনুসরণ করেই নারী আর পুরুষের অধিকার কাজ সমান বলে মনে করে না। এটা নিয়ে তো জামায়াতে ইসলামী কখনো কোনো রাগঢাক করে নাই। মানে জামায়াতে ছাত্র শিবিরে নারীরা অংশ নেন না, জামায়াতে ইসলামীতে নারীরা অংশ নেন না, মানে তাদের আলাদা উইং আছে। মানে নারী পুরুষ একসাথে কাজ করবেন এটা তো তারা চর্চাও করেন না, বিশ্বাসও করেন না। হঠাৎ বাংলাদেশে এত বিস্ময় কেন? মানে মানুষের আসলে কোনো ধারণা নাই জামায়াতে ইসলামী সম্পর্কে? মানে হলো কি, এখানে বাংলাদেশে একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। আবহাওয়া তৈরি করে গরুকে ছাগল, ছাগলকে ভেড়া, ভেড়াকে দুম্বা, এগুলো বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। হঠাৎ করে জামাত মডারেট হয়ে যাচ্ছে, সে বেপর্দা রমণীকে তার দলের মুখপাত্র ঘুরাচ্ছে। এটা জামাত কখনো করেনি। এই 17 মাসে তাদের এই বিবর্তন ঘটেছে। কে তাদের আবার মুখপাত্র? না, 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 ওই যে বিভিন্ন লোকজন, যেমন মেয়েদের ব্যাপারে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার নাম আসছে, এরকম যাদেরকে দেখা হয়, তো তাদেরকে জামাতের যে সুরত, সেই সুরতের সাথে তো এদের মেলে না। তো এদের মেলে না। তো এখন দেখা যাচ্ছে যে এটা নিয়ে জামাত, এখন জামাতে হিন্দু প্রার্থী হবে, এটা তো জামাতের যে ট্র্যাডিশনের সঙ্গে মিলে না, এটা একেবারে নতুন। তো এটা মনে হচ্ছে যে তারা একটা টেস্ট কেস, মানে এটা পরীক্ষামূলকভাবে একটা জিনিস চালাচ্ছে। তো যার জন্য এখানে অনেক বিসাদৃশ্য হচ্ছে। একইভাবে বিএনপি দেখুন, বিএনপির জন্য কিন্তু টেস্ট কেস। তারা জীবনে কখনো এই ঠিক সেই নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তারা ভাবেনি যে জামাতের সঙ্গে তাদের প্রতিযোগিতা করতে হবে। জামাত তাদেরকে গালাগালি করবে, তারা জামাতকে গালাগালি করবে, এটা কখনো ভাবেনি। হঠাৎ করে এই তাদের জীবনে চলে আসলো। যেদিন তারেক রহমান সাহেব 25 তারিখে আসবেন, তার আগ পর্যন্ত 24 তারিখ পর্যন্ত বিএনপির কোনো লোক ভাবেনি যে তারেক রহমান সাহেব আসলেই 25 তারিখে আসবে। উনি আসার পরে সবাই বিস্মিত হয়েছে, অবাক হয়ে যায়, এই আর কিভাবে হলো। আচ্ছা, গেল, এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো যে তারেক রহমান সাহেব আসার পর উনি যেভাবে মুভ করছেন, কথাবার্তা বলছেন, সেখানে একবার ইসলামাইজেশনের দিকে যাচ্ছেন, একবার আবু সাইদের ওখানে দৌড়ে ছুটে যাচ্ছেন, একবার জামাতকে গুপ্ত সংগঠন বলছেন। নিজের দলের মধ্যেও তার যে নতুন পুরনো দুটো গ্রুপ হয়ে গেছে। তারপরে তার লন্ডনী গ্রুপ প্লাস পল্টনী গ্রুপ ভার্সেস গুলশানি গ্রুপ, মানে বেগম জিয়ার যে অফিস কেন্দ্রিক একটা গ্রুপ আছে, তারা পল্টনের একটা গ্রুপ, প্লাস লন্ডন থেকে উনি যে ওনার একটা মিনি ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট নিয়ে এসছেন। এখানে প্রতি মুহূর্তে ত্রিমাত্রিক ফাইট হচ্ছে বিএনপির মধ্যে।
আর সেই ফাইটের মধ্যে গিয়ে তারেক রহমান সাহেব চলছেন ফিরছেন, এবং সেগুলো নিয়ে কিন্তু বিএনপির যারা প্রতিপক্ষ, সেটা জামাত হতে পারে, বিভিন্ন ইউটিউবার হতে পারে, যারা আছে তারা তারেক রহমান সাহেব এবং তার ফ্যামিলিকে নিয়ে নির্দয় এবং নিষ্ঠুর সমালোচনা করেছে এবং করে যাচ্ছে, এবং আগামীতে এটা আরও 10 দিনে মারাত্মক আকার ধারণ করবে। তো সেক্ষেত্রে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তো রাজনীতির ময়দানে কি ফলাফল ঘটবে, ইভেন উই ডোন্ট নো। শেষ প্রশ্ন, কি মনে হয় বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে? কে জয়ী হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে? যদি ভোট হয়, ভোট কেন্দ্রে ভোটাররা আসে এবং ভোট দিতে পারেন, তাহলে নির্ঘাত বিএনপি জয়যুক্ত হবে 100 ভাগ। এবং জামাত এত খারাপ ফলাফল করবে